হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে আলো চ্যাপ্টারটার আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমরা ইতিপূর্বে পড়ে এসেছো। তো দশম শ্রেণীর ক্লাসে কিন্তু এই বিষয়গুলো থেকে প্রশ্নটা সাধারণত একটু কম আসবে, নাও আসতে পারে। তো বিষয়টা হচ্ছে সমতলে আলোর প্রতিফলন, এই বিষয়টা। তো আলোর প্রতিফলন বিষয়টা নিয়ে আমরা বলেছিলাম প্রতিফলন, প্রতিসরণ, তারপরে বিক্ষেপণ, বিচ্ছুরণ, তাছাড়া আলোর সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, এই সমস্ত ধর্মগুলো আলোর যে তরঙ্গ, যে প্রপার্টি বা বৈশিষ্ট্য দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল। অর্থাৎ আলোর তরঙ্গ ধর্মের যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে আমরা ধরতে পারি যে তরঙ্গ, আলো যে তরঙ্গ, সেই সম্পর্কে সর্বপ্রথম কিন্তু বিজ্ঞানী হাইজেন তিনি তার তরঙ্গ তত্ত্ব দিয়ে বিভিন্ন ঘটনাগুলোকে তিনি ব্যাখ্যা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। তো পরবর্তীকালে আরো যে বিভিন্ন যে আলোর ধর্মগুলোও ব্যাখ্যা করা গিয়েছিল এবং বিভিন্ন বিজ্ঞানীরাও, যেমন ফ্রেনেলস, যেমন লয়েড, যেমন মুলাস প্রমুখ বিজ্ঞানীরা কিন্তু এই আলোর এই ধর্মটাকে নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং আলোর এই বৈশিষ্ট্যটা সুদৃঢ়ভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো সমতলের ক্ষেত্রে আলোর এই যে প্রতিফলন ঘটানোর সময় কিন্তু আলোর তরঙ্গ ধর্ম দিয়ে যদিও আমরা ডিটেলসে কিভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি, সেখানে হাইজেন্সের যে তরঙ্গ গৌণ সোর্স কি করে সৃষ্টি হচ্ছে, তরঙ্গের যে বিশেষ প্রপার্টি গুলো, তো এক্ষেত্রে সেই তরঙ্গ ধর্ম দিয়ে যেহেতু আলোচনা করা যায়, তো তরঙ্গ সম্পর্কে একটু ছোট্ট ধারণা। তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হচ্ছে একটা শক্তির সঞ্চালন এবং সেখানে সঞ্চালিত হওয়ার সময় একটা দেখি তরঙ্গটা মাধ্যমের মধ্য দিয়ে হতে পারে, মাধ্যম লাগতে পারে, আবার মাধ্যমের প্রয়োজন নাও হতে পারে। তো আলো কিন্তু যে তরঙ্গ, এমন প্রকার তরঙ্গ যাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে আমরা জেনেছি। তো সেখানে কিন্তু ও কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় কোনো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার সময় কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। তবুও আমরা তরঙ্গ বিষয়টাকে বোঝানোর জন্য যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যেমন যদি যায়, জলের মধ্যে কোনো একটা জায়গায় ঢিল ফেললে যেমন ভাবে ঢেউ উৎপন্ন হয়, আমরা দেখেছি কোনো একটা শীর্ষ, কোনো একটা অবতল স্থান থাকে, অর্থাৎ একটা সঞ্চালন আমরা দেখতে পাই। ঠিক সেই রকম তরঙ্গ কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে এইভাবে আলোড়ন সৃষ্টি করেই যায়। তো আলোর তরঙ্গটা প্রকৃতপক্ষে এরকম মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালন করে যায় না। তো আলোর তরঙ্গ সম্পর্কে আমরা এই চ্যাপ্টারেই কিন্তু শেষের দিকে আলোচনা করব। তো এমনি তরঙ্গের যে বিশেষ বৈশিষ্ট্যগুলোকে দিয়ে আমরা তরঙ্গ সম্পর্কে জানার চেষ্টা করি, সেগুলো হচ্ছে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, তার তরঙ্গের কম্পাঙ্ক, তার দশা, তার যে বিস্তার, তার গতিবেগ, এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা তরঙ্গকে ব্যাখ্যা করে থাকি। তো তরঙ্গ যেটা আমরা কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যায়, আমি ধরে নিচ্ছি একটা শীর্ষ থাকে, পাদবিন্দু থাকে, টাপ এন্ড পাও থাকে। তো সেখানে দুটো যে সমদশায় সম্পন্ন কণার যে মাঝের দূরত্বটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তো এখন এই আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা এতই ছোট যে আমরা তার রেঞ্জটা তো আগে বলেছি 380 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে আমরা জানি যে 10⁻⁹ মিটারটাকে 1 ন্যানোমিটার বলে বলছি। তাহলে কত ছোট তরঙ্গ দৈর্ঘ্য। তো সেই তরঙ্গ দৈর্ঘ্যটার যে এত ছোট হওয়ার জন্য কি হচ্ছে, আলোটাকে আমরা এখানে সরল রেখা বরাবর গতিশীল ধরে এবং তীর চিহ্নযুক্ত রেখা দিয়ে একে প্রকাশ করে আমরা প্রয়োগ করব যে বিজ্ঞানের শাখাতে, সেখানে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বলে বলবো। অর্থাৎ তরঙ্গটাকে, তার দৈর্ঘ্যটাকে অত্যন্ত ক্ষুদ্র হওয়ার জন্য আমরা যে সমস্ত আলোক যন্ত্রগুলো ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষাগুলো করছি, তার আকার আকৃতি এই তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় খুব বড় হওয়ার জন্য আমরা আলোর তরঙ্গ প্রপার্টিটাকে একটা রেখার সাহায্যে, রশ্মির সাহায্যে দিয়ে আলোটাকে প্রকাশিত করব। এবং আলোক বিজ্ঞানের সেই শাখাতে এই রকম রশ্মি দিয়েই আমরা কিন্তু যে প্রমাণগুলো বা ছবিগুলো আমরা আঁকবো, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স এর মধ্যে ধরা যায়। বিশেষ করে আলোর প্রতিফলন, প্রতিসরণটা তোমরা যেগুলা পড়ছো এখন, বা 8 থেকে পড়ে এসছো, 7 থেকে পড়ে এসছো, বা 9, 10 যেগুলো পড়ছো, এখানে কিন্তু আলোকে আমরা সব জায়গায় এবং রশ্মি দিয়ে প্রকাশ করে, তীর চিহ্নযুক্ত সরলরেখা দিয়ে প্রকাশ করবে। এটা প্রকৃতপক্ষে জিওমেট্রিক্যাল অপটিক্স। তো এই ক্ষেত্রে আলোর তরঙ্গ ধর্মটা কিন্তু অত্যন্ত ছোট হয়ে
সে বলে আমরা সরলরেখা ধরেছি, কিন্তু বাকি যে ধর্মগুলো রয়েছে আলো প্রদর্শন করে, বিচ্ছুরণ থেকে শুরু করে, বিক্ষেপণ থেকে শুরু করে, এক্ষেত্রে কিন্তু আলোর তরঙ্গ ধর্মটাকে আমাদের ধরতেই হবে, দিয়ে তার কিন্তু ব্যাখ্যাগুলো আমরা আরো ডিটেলসে পাবো। তো যেহেতু আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর তরঙ্গ ধর্মটার জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা অত্যন্ত ছোট হওয়ার জন্য আমরা এটাকে রশ্মি হিসেবে প্রকাশ করছি। তো তরঙ্গের আর বাকি বৈশিষ্ট্যগুলোকে এখানে কিন্তু আর ততটা গুরুত্বপূর্ণ হিসাবে না ধরেও কিন্তু আমরা এখানে এই বিষয়টাকে আলোচনাটা করেছি। সমতলের ক্ষেত্রে আলোর প্রতিফলনটা পড়তে গিয়ে তো আমরা এখানে কি কি বিষয়গুলো আগে জেনেছি, যেগুলো অষ্টম শ্রেণী কিংবা সপ্তম শ্রেণীতে তোমরা জেনে নিয়েছো। প্রতিফলন কাকে বলে বা বিষয়টা কি? তো কোনো একটা জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আলো কোনো সময় যে চকচক করছে, বিশেষ করে সূর্যের আলো কোনো সময় নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে তোমরা বসেছো, দেখবে আলোটা যেন চোখে জল থেকেই আসছে। তো সেখানে একটা আলোক রশ্মি, তো প্রতিফলনটা আমরা যে ছোট ব্যাখ্যাটা যে সংজ্ঞাগুলো আমরা জেনেছি, এখানে তত ডিটেলসে বোঝানোর কিছু নেই। এই বিষয়গুলো তোমাদের একবার পুনরায় আলোচনা করার জন্যই শুধুমাত্র এই ক্লাসটা করছি, যেখান থেকে আমাদের পুরনো পড়া জিনিসগুলো আর একবার মনে চলে আসে। সেক্ষেত্রে আলোর প্রতিফলন কাকে বলে বা কি, যে আলো একটা ধরো একটা মাধ্যম, আলো কোন একটা জায়গা থেকে আসছে, যে ক্ষেত্রে আমরা তাকে রশ্মি হিসাবে কেন ধরছি বা ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করছি, থেকে কোন একটা মাধ্যম, আলো যার মধ্য দিয়ে চলাচল করতে পারে সেটা একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, জল একটা মাধ্যম। এবার দুটো মাধ্যমের সংযোগ তল, এটা একটা বিভেদ তল হিসাবে কাজ করে আমরা জানবো। তো এই কোন একটা মাধ্যম থেকে এসে যখন দ্বিতীয় মাধ্যমের উপর পড়লো, দ্বিতীয় মাধ্যমের থেকে আবার প্রথম মাধ্যমে আরো ঘুরে চলে আসছে, কিছু জায়গায় আমরা এটা দেখে থাকছি। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলছি আলোর প্রতিফলন। তাহলে এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় আলোর যে কিছু অংশ প্রথম মাধ্যমেই ঘুরে চলে আসে। তো এই নয় যে সবগুলো ঘুরে চলে যাচ্ছে, কিছু আবার আলো ভেতরের দিকেও প্রবেশ করে। এই ভেতরের দিকে প্রবেশ করার ঘটনাটা বাঁকা পথে যে নিয়ম মেনে টেনে হয়, সেটাই কিন্তু আমরা জানি আলোর প্রতিসরণ। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো এই আইটা হচ্ছে আলোর এখানে প্রতিফলন হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাতার সময় আবার প্রথম মাধ্যমে ঘুরেছে। তো এই ক্ষেত্রে আলোর প্রতিফলনটা যে বিভিন্ন ভাগ আমরা আলোচনা করেছি, তোমরা জেনেছো, যেখানটায় হচ্ছে কি যে প্রতিফলক তলটা সমতল না বক্রতল হতে পারে, সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আলোক রশ্মিগুলো যেগুলো প্রতিফলিত হচ্ছে তারা কোনো নিয়ম মানবে কি মানবে না, সেটার দ্বারা আমরা কিন্তু প্রতিফলনকে ভাগ করেছি। অর্থাৎ আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর যদি একটা নিয়ম মেনে প্রতিফলিত হয়, সেইটাকে আমরা নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন যদি নিয়ম না মানে, আপতিত রশ্মিগুলোর সঙ্গে প্রতিফলিত রশ্মিগুলোর কোনো নিয়ম নেই, তাহলে সাধারণত কি জানি যে বক্র তলে প্রতিফলিত হলে আলোর তাদের এই যে এদের মধ্যে কোনো নিয়ম দ্বারা প্রতিফলিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলোর মধ্যে কোনো নিয়ম থাকে না। নিয়ম বলতে কি, এখানে যে সমান্তরাল রশ্মি ছিল এখানে সমান্তরাল থাকবে না, কিংবা যদি আমরা রশ্মিগুলোর যে বিভিন্ন ভাগ পড়েছিলাম যে অপসারী রশ্মি কিংবা অভিসারী রশ্মি, তাদের ক্ষেত্রে তারা যে নিয়ম ফলো করবে সেই নিয়মটা তারা প্রতিফলনের পর নাও মেনে চলতে পারে। তো যদি মেনে চলে, অর্থাৎ আপতিত আলোক রশ্মিগুলোর যে প্রপার্টি ছিল, বৈশিষ্ট্য ছিল, প্রতিফলনের পরে যদি সেই বৈশিষ্ট্যটাকে বজায় রাখে, সেটাকে আমরা বলে থাকি নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলনে যদি কোনো নিয়ম তাদের না মেনে চলে, বিশেষ করে এটা কখন হয়, এটা দেখছি যে অসমতল অসমতল দ্বারা আলোক রশ্মির প্রতিফলন হলে এই ঘটনাটা ঘটবে, যেটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। আর তলটা যদি সমতল হয়ে থাকে, তাহলে যেমন এই দুটোর ক্ষেত্রে তলটা সমতল হওয়ার জন্য এই রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পরে তাদের যে বৈশিষ্ট্যগুলো তারা বজায় রাখে। অর্থাৎ আপতিত যদি অর্থাৎ অপসারী রশ্মিগুচ্ছ অপসারী থাকবে, অভিসারী রশ্মিগুচ্ছ অভিসারী থাকবে। তো সেটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। এই ভাগগুলো তোমরা জেনেছো। এরপরে এই নিয়মিত প্রতিফলনটা যদি সমতল তলে হয়ে থাকে, অর্থাৎ তলটা সমতল আর তলটা যদি বক্রতল আর অসমতলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। বক্রতলটা এটা আমরা ক্ষুদ্র আণবিক স্কেলে যদি দেখি,
তার যে অসমতল বিষয়টাকে আমরা নির্দেশ করব। আর বক্র তল বলতে তলটা সমতল নয় কিন্তু মসৃণ, এবং যে সেখানে আলোক রশ্মি প্রতিফলনের ফলে তাদের একটা নিয়ম আমরা মেনে চলতে আমরা দেখব, সেটাই হচ্ছে বক্র তলে আলোর প্রতিফলন। তো সেক্ষেত্রে আলো তার প্রতিফলনের নিয়মগুলো মানবে। তো এই বিষয়টা এখানে স্পষ্ট হওয়া দরকার, আলো সমতল তলে পড়ুক কিংবা অসমতল তলেই পড়ুক, আলো কিন্তু তার নিয়ম মেনে চলবে আর প্রতিফলনের নিয়ম মেনে চলবে। কিন্তু প্রতিফলিত হওয়ার পরে রশ্মিগুচ্ছগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যটা সেটা বজায় থাকছে কিনা সেটা আমরা ভিত্তি করে, তো এখানে আমরা এই যে বক্রতলে আলোর প্রতিফলনটাকে আমরা নিয়মিত প্রতিফলনের মধ্যেও কখনো ধরতে পারি, কখনো আবার বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যেও ধরতে পারি। যদি ওরা নিয়ম মেনে চলছে প্রতিফলনের পর, তাহলে সেটাকে আমরা বক্রতলে নিয়মিত প্রতিফলন হচ্ছেই বলে ধরবো। আর বক্রতলটার যে যে আপ ডাউন বা যে অসমতলের প্রকৃতিটা যদি তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও বড় অঞ্চলে হচ্ছে, তাহলে সেটাকে আমরা সমতল বলেই ধরবো। তো এটা আপতিত রশ্মিগুলো যে তলে পড়ছে সেই তলটার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নিয়মিত বিক্ষিপ্ত। আবার এই যে নিয়মিতটাকে আমরাও বক্রতলে নিয়মিত বিক্ষিপ্তও ধরতেও পারে। তো এর মধ্যে আমরা সমতলে আলোর প্রতিফলনটা আজকে পড়ছি, যেটা কিন্তু আমাদের এই দশম শ্রেণীর আলোচনার সময় এখানে পড়াশোনা তোমাদের থাকবেই না। তো এইটা তোমরা নিচু ক্লাসে যেটা পড়ে এসেছো। তো আজকের ক্লাসটা হচ্ছে যে দুটো যে মূল আলোচনায় ঢোকার আগে একটা যে ব্রিজ তৈরি করবে পুনরায় তোমাদের পড়ায় আসার জন্য, সেই এরকম একটা আলোচনা আমরা এখানে করছি। তো সমতলে আলোর প্রতিফলনের প্রথমে বিষয়টা জেনে তার ভাগগুলোও পড়েছো, সেই ভাগের মধ্যে আমরা বক্রতলটা পরের ক্লাসে আলোচনাটা করব। এখন সমতল, বিশেষ করে সমতল দর্পণে আলোর প্রতিফলনটা তোমরা জেনেছো। দর্পণের উপরিতলটা মসৃণ হওয়ার জন্য এটাকে সমতল বলছি। এখানে আলোর রশ্মির প্রতিফলনের ফলে যে তার যে বৈশিষ্ট্যগুলো থাকে সে বজায় রাখে। তো এই প্রতিফলনের যে সূত্রগুলো একটু তোমাদের মনে করে দিচ্ছি। যে জায়গায় পড়ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এখানে আমরা দুটো রশ্মি এঁকেছি, অর্থাৎ একটা রশ্মি দিয়ে যদি আমরা এঁকে দেখাতাম, তাহলে এই যে বিষয়টা হচ্ছে আপতিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলিত রশ্মি, এগুলো একই সমতলে থাকে। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এটা হচ্ছে একই সমতলে থাকে। আর আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়ে থাকে। এই যে সূত্রগুলো তোমরা এটা খুব জেনেছো। এবং সমতল দর্পণে আলোর প্রতিবিম্ব গঠন কি করে হয় সেই চিত্রগুলো তোমরা জানো। তাহলে প্রতিফলনের দরুন যে প্রতিবিম্ব, কোন একটা বিন্দু উৎস থেকে আলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে, তার মধ্য থেকে আমরা দুটো রশ্মি নিয়ে আমরা একটা লম্বভাবে পড়লো, তো লম্বভাবে পড়ার পরে ফিরে গেল। আর একটা রশ্মি যে কোনো একটা কোণে এসে পড়লো, সেই প্রতিফলনের নিয়ম মেনে সে কিন্তু প্রতিফলিত হবে। তো এক্ষেত্রে আমরা প্রতিবিম্বটা আঁকার জন্য আমরা দেখতে পাবো, মনে করছি আলো এই রশ্মির পথে ফিরে যাচ্ছে, তাকে পিছনের দিকে বাড়ালে আমরা দেখতে পাবো এইটাই হচ্ছে তার, ধরো এটা এস ছিল, এস ড্যাশ হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে একটা বিন্দু উৎস, একটা মাত্র বিন্দু উৎস, তার প্রতিবিম্ব কি করে তৈরি হয় সমতল দর্পণে আমরা এ বিষয়ের ছবি জানি। তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে কি রকমের হয়, সমশীর্ষক হয়, অসৎ হয়, প্রতিবিম্ব আর বস্তু দূরত্বের মধ্যবর্তী দূরত্ব সমান সমান হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা জানি। সেই সঙ্গে সঙ্গে একটা সমতল দর্পণ না নিয়ে যদি দুটো সমতল দর্পণকে পরস্পর লম্বভাবে রেখে একটা বস্তু রাখি, আমরা জানি তার মধ্যে প্রতিবিম্ব কটি হয়, তিনটা হয়, আমরা তার চিত্র জানি। এইখান থেকে এই দর্পণ দ্বারা তার প্রতিবিম্ব এখানে যদি হয়, এই দর্পণ দ্বারা এই প্রতিবিম্ব এখানে হয়, আর বর্ধিত এই দর্পণ আর এই দর্পণের দ্বারা অঙ্কিত এর প্রতিবিম্ব এবং এটার প্রতিবিম্ব পরিপাতিত হয়ে গিয়ে মোট তিনটা প্রতিবিম্ব আমরা কিন্তু দেখতে পাবো। সমতল দর্পণে 90 ডিগ্রি কোণ করে থাকলে দুটো দর্পণ, তাদের মধ্যবর্তী তিনটা, এবং এই তিনটা প্রতিবিম্ব কিন্তু একটা সার্কেলের উপরই অবস্থান করবে, এটা তোমরা জানো। এখন দুটো দর্পণ 90 ডিগ্রি না রেখে যদি ভিন্ন কোণে একটা রেখে থিটা কোণ করে রেখে, তাহলে দেখা যাচ্ছে যে একটা সার্কেলের উপরই কটা প্রতিবিম্ব হবে, তার একটা সূত্র তোমরা জেনেছো যে প্রতিবিম্বের সংখ্যা সমান 360
বাই থিটা মাইনাস 1। এই কোণটা যদি থিটা হয়ে থাকে, দুটো দর্পণ তাদের মধ্যবর্তী কোণ হয়ে থাকে, কটা প্রতিবিম্ব হবে? এই সূত্রটা, প্রতিবিম্ব সংখ্যার একটা সূত্র তোমরা জেনেছো। এখন দুটো সমতল দর্পণ 90 ডিগ্রি বা থিটা কোণে না থেকে যদি পরস্পর 0 ডিগ্রি কোণ, অর্থাৎ পরস্পরের দিকে মুখ করে আছে দুটো দর্পণ, মাঝে একটা বিন্দু বা কোনো একটা বস্তু রাখলে কটা প্রতিবিম্ব বাস্তবে দেখা যাবে? তো তত্ত্ব বলছে যে দুপাশে অসংখ্য প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। তো এইরকম ভাবে বিভিন্ন দর্পণের প্রতিবিম্বের গঠন বা সংখ্যা টংখ্যা এই বিষয়গুলো তোমরা আগে জেনেছো। তো এই যে তরঙ্গ ধর্ম দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা অত্যন্ত ছোট হওয়ার জন্য তাকে আমরা রশ্মি হিসাবে ধরে নিচ্ছি। তো এখন তরঙ্গ যখন একটা প্রতিফলক তলের উপর এসে পড়ার পরে তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো থেকে থাকে, তরঙ্গ দৈর্ঘ্য একটা বৈশিষ্ট্য, কম্পাঙ্ক একটা বৈশিষ্ট্য, তার হচ্ছে দশা, বিস্তার, এই সমস্ত গুলো তো থেকে থাকে। তো তরঙ্গ যখন একটা সমতল দর্পণের উপর এসে পড়ে প্রতিফলিত হচ্ছে, তরঙ্গের কোন কোন বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যাবে? সাধারণত আমরা জানি যে তার কম্পাঙ্ক, যেটা হচ্ছে তার উৎসের, আলোর উৎসের বৈশিষ্ট্য, সেটা তো চেঞ্জ হয় না। এখন তরঙ্গ দৈর্ঘ্য আর গতিবেগ, যেহেতু তরঙ্গটা ঘুরে পুনরায় সেই আবার প্রথম মাধ্যমেই ফিরে যাচ্ছে, তাহলে সবকিছুই কিন্তু অপরিবর্তিত প্রায় থাকবে। শুধুমাত্র তার শক্তিটা কিছুটা শোষণ ঘটে যাওয়ার জন্য আলোর তীব্রতাটা কিন্তু অনেকটা হ্রাস পেতে পারে। তো এই হচ্ছে, আবার শক্তি যদি হ্রাস পায় আর তাহলে সেখানে তীব্রতাটা একটু হ্রাস পাবে। তো এই হচ্ছে আলোর যে সমতলে আলোর প্রতিফলনের ছোট্ট একটা যে ক্লাস আমরা জানলাম, এবং এই সমতলে আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে অনেক যে কালাইডোস্কোপ নামক যন্ত্র তৈরি করা যায় খেলনা হিসাবে, সেটা তোমরা জেনেছিলে। তো এক্ষেত্রে তাহলে আলোর তরঙ্গ ধর্মগুলো দিয়ে যে বিষয়গুলো আলো প্রদর্শন করে, যে বিষয়গুলো ঘটায়, তার একটা আলোচনা আমরা করলাম। তো এই প্রতিফলন, সমতলে আলোর প্রতিফলনটা আমরা পড়লাম। এর পরের ক্লাসে যেটা আলোচনাটা শুরু হবে, অর্থাৎ প্রধানত তৃতীয় ক্লাস থেকেই শুরু হবে আমাদের ক্লাস 10 এর প্রকৃত পড়াটা, যেখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় তোমরা পাবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা আমরা করলাম, তোমরা দেখবে এবং তোমরা নিজেরাও কিছু জানবে।